দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছে আমি নুহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শনি থেকে বৃহস্পতি সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 12 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী ড্রিম ওয়েভার। প্রদর্শনী চলবে 28 অক্টোবর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইয়াসমিন জাহান নূপুরের একক চিত্রকলা প্রদর্শনী আনরিভেইলিং সাইলেন্স। প্রদর্শনী চলবে 22 নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। যেহেতু সবকিছু পূর্ব নির্ধারিত, মানে ডেস্টাইন, সো ডেস্টিনেশন বা গোলটা যেহেতু আমরা জানি, তো আমাদের আসলে ফোকাসটা ঠিক রাখতে হবে। রাইট। তো ম্যাডাম, এখন আমার ফোকাস কোথায় থাকবে? আমার তো মনে হয় আমার দিকেই থাকা উচিত। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এলাগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী রুবেল খান। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল আপু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রেখেছে। দেখতে পাচ্ছি একটি গিটার নিয়ে এসেছেন, তার মানে গিটার তো বাজিয়ে গান গাওয়া হয়। কেমন যাচ্ছে এখন গানের সাথে সময়টা, বা কি কি করছেন আসলে গানকে ঘিরে? আলহামদুলিল্লাহ, আমি আমার জায়গা থেকে গান নিয়ে খুব ভালো জায়গায়, খুব ভালো উপভোগের জায়গাতে আছি। রিসেন্ট আমার বেশ কয়েকটা ভালো মানে ভালো বলতে যে নিজে ভালো লাগার যে জায়গাটা, আমি ভালো কিছু গান করতে পেরেছি, কাজটা করে ভালো লাগছে, ভালো লেগেছে। এবং এই রিসেন্ট গানগুলো রিলিজ হওয়ার পরে বিশেষ করে ছেলে আমার চাকরি করে শিরোনামের যে গানটা করেছি, সেটা এই গানটা খুব ভালো একটা সাড়া পাচ্ছি খুব অল্প সময়ে। গানটার কথা লিখেছে আমার বন্ধু আন্দালিব রহমান, সুর এবং কম্পোজিশন আমার করা। আর গানটা রিলিজ হয়েছে ফ্লপ মিউজিক বিডি থেকে। আচ্ছা। আর আরেকটা সর্বশেষ যেটা হলো সেটা হলো যে আমার রোজা মাল্টিমিডিয়া থেকে রিলিজ হয়েছে জীবন নদী। এটা অনেক চমৎকার একটা গান, দর্শকরা দেখলে শুনলে অবশ্যই ভাবুক মনের যারা। গানটা তো আসলে ভাবের জায়গা, অবশ্যই শুধু দেখার বিষয় না, গানটা শোনার বিষয়। এটা তো মনের খোরাক এবং গভীরতা বা অনুভূতির যে গভীরতা আছে সেটাকে যদি স্পর্শ না করে তাহলে একটি গান কিন্তু আসলে অনেক দিন বেঁচে থাকে না মানুষের মনে। যখন কোন একটি গানের কাজ করতে যান তখন আসলে লিরিকটা কতখানি ইম্পর্টেন্ট আপনার কাছে? লিরিকটা তো অবশ্যই আপনার একটা গানের প্রথম এবং প্রধান যে ব্যাপারটা, আমার মতামত, আমি আসলে আমার জায়গা থেকে বলতেছি, একটা গানের কথাই যদি মানুষের জীবনের সাথে, সেটা প্রেম হতে পারে, বিরহ হতে পারে, বাবা মাকে ভালোবাসা হতে পারে, সৃষ্টিকর্তাকে ভালোবাসা হতে পারে, সমসাময়িক বিষয় নিয়ে হতে পারে, সেই কথাগুলো যদি একটা লিরিসিস্ট বা একটা গীতিকার পরিপূর্ণভাবে যদি আমাকে না দেয় বা আপনাকে না দেয়, ওটা কিন্তু আসলে অর্থবহ যেটা না। এবং আপনি তো নিজেও আসলে গান লিখছেন, তো গান লিখবার সময় আসলে কি বিষয় কাজ করে? আপনি কি কবিতা পড়েন কিনা? জি হ্যাঁ, আমি প্রচুর কবিতা পড়েছি, তবে বোহেমিয়ান, মানে খুব নির্দিষ্টতা না, আমি সবাইকে ভালোবাসি। আচ্ছা, সবাইকে ভালোবাসি। আর আমি কবিতাটা বা উপন্যাসটাকে আসলে হয় কি গতানুগতিক গদ্ধারা বই থেকে আমি নিই না, আমি জীবন থেকে নেওয়ার চেষ্টা করি। আমার সময় হলে আমি সুযোগ হলে শোনাবো। আমার বেশ কিছু গান আছে যেগুলো নাকি আমার ফুটপাত, রাস্তাঘাট, চলাফেরা, আমার পারিপার্শ্বিক পরিবেশ থেকে যখন নাকি আমি চলাফেরা করেছি, ওইখান থেকে আমার গানের কথাগুলো একেবারে রিয়েল। মানে আশপাশের মানুষ বা পরিবেশ আপনাকে প্রভাবিত করে। একটি কি গান আমরা শুনবো এখন? হ্যাঁ, শিওর। কোন গানটি শুনছি? আমি এখন যে গল্পটা বলতেছিলাম যে জীবন থেকে নেয়া, আমি সেই গানটা দিয়ে শুরু করছি, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, শুনি। আমি যখন নাকি কারওয়ান বাজার, বাংলা মোটর, মগবাজার, আমার একটা সাইকেল আছে, সাইক্লিং করে করে যখন নাকি আমি বাসায় ফিরি, বাসা থেকে যাই, আমি ঢাকা শহরের যে রূপটা দেখেছি, বা আমি ঢাকাতে আসার পরে থেকে যে আমি ঢাকা শহরের যে
ভালোবাসার সুখের দুঃখের যে প্রতিচ্ছবিগুলো দেখেছি সেটার সাথে মিলিয়েই আমি আমার গানটা করার চেষ্টা করেছি। আসলে আমার ধারণা আপনি শুনলেও বুঝতে পারবেন আসলে এটা আমার কথা না, সবাই যে যার জায়গা থেকে এটা ভালো লাগবে, সবাইকে কানেক্ট করছে। ওকে। লা 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 লা। শহর শহর আজব শহর, মজার শহর ঢাকা, এ মামা এই শহরে সবই রঙিন, থাকলে শুধু টাকা। শহর শহর আজব শহর, মজার শহর ঢাকা, এই শহরে সবই রঙিন, থাকলে শুধু টাকা। আমিও কিন্তু ভীষণ সুখী, আমিও কিন্তু ভীষণ সুখী, কারণ আমার পকেট ফাঁকা। শহর শহর আজব শহর, মজার শহর ঢাকা, এ মামা এই শহরে সবই রঙিন, থাকলে শুধু টাকা টাকা টাকা। লা 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 রা 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 রা। এই শহরে কেউ বা থাকে অট্টালিকার পরে, আহা, কেউ বা আবার ভীষণ সুখী ফুটপাতের ঘরে, কেউ বা ছুটে দামি গাড়ি, রাস্তা ঝাঁকা নাকা। লা 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 আমি হাঁটি খালি পায়ে, আমার পথটা মাপা। আমার রাজ্যে আমি রাজা, নেই কো মন্ত্রী নেই কো প্রজা, আমি কারো ধারণা ধারি, ইচ্ছে মতো নিয়ম গড়ি, আমার চোখে স্বপ্ন আঁকা। শহর শহর আজব শহর, মজার শহর ঢাকা, লা 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 এই শহরে সবই রঙিন, থাকলে শুধু টাকা টাকা টাকা। বাস্তবতার এই শহরের সব বলি আমার চেনা, প্রেমের নামে এখানে শুধু সময় লেনা দেনা। কারো একটা রাতের দামে আমার মাসটাই কেনা যাবে, কারো সূর্য উদয় ভোরে, কারো আবার ডোবে। আমার রাজ্যে আমি রাজা, নেই কো মন্ত্রী নেই কো প্রজা, আমি কারো ধারণা ধারি, ইচ্ছে মতো নিয়ম গড়ি, আমার চোখের স্বপ্ন আঁকা। শহর শহর আজব শহর, মজার শহর ঢাকা, এই শহরে সবই রঙিন, থাকলে শুধু টাকা টাকা টাকা। লা 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 লা। রংবাহারি শহরটাকে ভীষণ ভালোবাসি, লাভ ইউ লাভ ইউ, তাই তো হাজার অভিমান চেপে সবাই সুখেই আছি। তোমরা থাকো অহমিকায়, ধার ধারি না তার, আমার আছে হেরে গলা আর ভাঙা এক গিটার। আমার রাজ্যে আমি রাজা, নেই কো মন্ত্রী নেই কো প্রজা, আমি কারো ধারণা ধারি, ইচ্ছে মতো নিয়ম গড়ি, আমার চোখে স্বপ্ন আঁকা। শহর শহর আজব শহর, মজার শহর ঢাকা, এই শহরে সবই রঙিন, থাকলে শুধু টাকা টাকা টাকা। এ মামা ডাইনে বামে প্লাস্টিক, চাপাইলো চাপাইলো।
এভাবে বেঁচে থাক আমার ভালোবাসার ঢাকা। দারুণ, পুরো ঢাকার প্রতিচ্ছবি একটি গানের মধ্যে উঠে এসেছে। হ্যাঁ, জীবনটাকে আমি আমার ঢাকা শহরে যেভাবে দেখেছি, এখানকার প্রেম, এখানকার ভালোবাসা, এখানকার বাস্তবতা, মানুষের সাথে মানুষের অভিনয়, হ্যাঁ, কতটুকু রিয়ালিটি, এটাকে জাস্ট আর কি অল্প গানের মাধ্যমে তুলে নিয়ে আসা। গিটার বাজানো কার কাছ থেকে শিখেছেন? হ্যাঁ, গিটারটা বাজানো আসলে এটা একটা ইতিহাস, মানে শুনি না, ছোট করে শুনি। হ্যাঁ, তখন আমার ভালোবাসার মানুষ, আমি যার গান শুনে গানের প্রতি ভালোবাসা, কখনো গান করবো আমি জানি না, আমার একটু দূর সম্পর্কের আত্মীয়, ওনার নাম আগুন ভাই। হ্যাঁ, মানে আমার মার ইমিডিয়েট চাচাতো ভাইয়ের ছেলে আনাতা রহমান। ওই ছোটবেলা যখন গ্রামে যেত তখন উনি গিটার বাজায় গান করতো, তখন কল্পনা করতাম। আর এখন অনেক রাত নামে একটা সিনেমা করেছিল আতামামা, তখন আমরা অনেক ছোট ছোট, তখন আগুন ভাইয়ের সাথে সাথে ওনার পানি ব্যাগ ট্যাগ টানতাম, উনি গিটার বাজায়, তখন থেকে একটা বুঝছে এটা তো চমৎকার। আর সবচেয়ে আমাকে ঘরের বাহির যেটা করেছে, ছোটবেলা থেকে বাউল গান, আমি গ্রামের ছেলে, মানিকগঞ্জের ছেলে, ঘিওরের, বাউল গান আমাকে টানতো। আর দীর্ঘদিন আমি কি বলবো, ছোটবেলা থেকে বাউল গানের টানে ঘর পালাইছি। আচ্ছা, ছোটবেলায় আমি জানি না আপনার এই অভিজ্ঞতা আছে কিনা, একসময় বিদ্যুৎ ছিল না, হ্যাঁ, কুপি বাতি হারিকেন জ্বলতো, ওই যখন নাকি সন্ধ্যার সময় সবাই ঘুমিয়ে পড়তো, ওই চুপি চুপি পাশের বাড়িতে নদীর পাড়ে গান, বাউল গান হতো, বৈঠকি গান আসো, ওই ঘরটা খুলে আস্তে করে পালাই যেত, যে আসতাম ওইখান থেকে গানের শুরু। আর সবচেয়ে ভয়াবহ যে ব্যাপারটা হলো মানে গানের প্রতি, তখন আমার আরেক ড্রিম ম্যান আর ব্যান্ড তখন ফর্মে। আচ্ছা, আমি যখন নাকি 2000-এ দেবেন্দ্র কলেজে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, তখন আমাদের নবীনবরণ অনুষ্ঠানে আর্ক পারফর্ম করলো। আমি পঞ্চম ভাইয়ের প্লেইং, হাসান ভাইয়ের গান লাইভ শুনে আমি এই যে পাগল হলাম, মানে ওইটাই ধরতে পারেন আমার মিউজিক করা হলো যে মিউজিক করতেই হবে, মানে এত চমৎকার গিটার কিভাবে বাজানো যায়, পঞ্চম ভাইকে সামনাসামনি দেখলাম। তারপর প্রথম গিটারটা কিভাবে কিনেছিলেন? এটা একটা মজার ইতিহাস, একটু বলি। আমি তখন একটা ম্যাচে থাকি মানিকগঞ্জ শহরে, বান্দটিয়াতে। আমার পাশে থাকতে হলো যে একটা এনজিওতে চাকরি করতাম, আমার কয়েকটা বড় ভাই পাশে থাকতাম। এখন গিটার তো আমাকে কিনতে হবে, ওই যে আমাদের বাংলাদেশের একটা প্রচলিত যেটা নিয়ম, বাবা মা কখনোই চাবে না যে আমার ছেলে গিটার বাজায়, এটা কোনোদিনই সম্ভব না। এখন আমার তো এটা করতে হবে। আমি মুস্তাফিজ ভাইকে বললাম, ভাই আমাকে কিছু টাকা দেন। তখন বলল যে কত টাকা? আমি বললাম 3000 টাকা। উনি একটা মজার কথা সবাইকে বলতেছি, একটা অনেক ভালো লাগার এবং স্মৃতিময় একটা, তখন উনি আমাকে একটা ব্র্যাক ব্যাংকে উনি চাকরি করতে, সম্ভবত ব্র্যাক ব্যাংকে উনি অন্য একটা মহিলার নাম করে আমাকে 3000 টাকা আমাকে উনি লোন করে দিয়েছিল। সেই সময় 3000 টাকা কিন্তু অনেক টাকা। 3000 টাকা দিয়ে আমি তখন 2700 টাকা দিয়ে আমি সায়েন্স ল্যাব থেকে আমার গিবসন গিটারটা, প্রথম গিটারটা কিনি। আচ্ছা, সেই প্রথম গিটারটা কি আছে এখন পর্যন্ত? হ্যাঁ, গিটারটা আছে। আমার খুব ভালো লাগলো মানে এই স্মৃতিটা চারণ করতে গিয়ে। হ্যাঁ, গিটার তো কেনা হলো, কিন্তু গান শেখাটা কিভাবে হলো? গান শেখার ব্যাপারটা আসলে ওই যে আমি বলি, ওই কখনোই মানে গতানুগতিক ধারায় যেভাবে প্রাতিষ্ঠানিকভাবে যে গানের শেখাটা ওইভাবে আসলে হয়ে ওঠে নাই। আমি একটু বলি, ওই যে শুনে শুনে যে ব্যাপারটা, তখন হাসান ভাই, জেমস ভাই, বাচ্চু ভাই, এদের গান শুনে শুনে না আসলে গানের প্রতি গলা মিলিয়ে মিলিয়ে গান গাওয়াটা, কিন্তু মানে হারমোনিয়াম বাজিয়ে যে ওস্তাদ পর্যায়ে। তবে গিটারটা শিখেছি, আমার প্রথম ওস্তাদের নাম সাইফুল ভাই, তারপরে নাহিদ ভাই, আর একটা বন্ধু ছিল ওর নাম সামি। আচ্ছা, এই তিনজনের কাছ থেকে আসলে মানিকগঞ্জ থেকে গিটারটা। তারপর একটি ব্যান্ড দল তৈরি করেছিলেন আপনি, সন্ন্যাসী নামে। জি। সেই ব্যান্ড দলটা কি এর পরের ঘটনা? এটা অনেক পরের। এটা আমি যখন নাকি মানিকগঞ্জ থেকে ঢাকাতে চলে আসলাম, তখন তো ওই যে নিজেকে খুঁজে ফেরা। এবং একটা মজার কথা বলি, আমি অতটা মানে অভাবী ঘরের ছেলে না। আমি আলহামদুলিল্লাহ, আমি মানিকগঞ্জের ঘিওরে আমার বাসা। আমি একটা মানে সমাজের বেশ নাম করা একটা ফ্যামিলি ছিল। বাট এই গানের টানে আমি যখন ঢাকায় চলে আসি, তখন নিজেকে আমি ওই রকম বাউল আর কি বলবো পথিক বানিয়ে ইচ্ছাকৃত হয়ে চলেছি। কতদিন যে আমি টিএচির বারান্দায়, কমলাপুর রেল স্টেশন, ধানমন্ডি লেক, মানে একটা মজার ইতিহাস। ওই ছোটোবেলার যে স্বপ্নগুলো থাকে, ওই যে সিনেমা দেখে শেখা, যে কি আমি রাস্তার পাশে বসে গিটার বাজাচ্ছি, আমাকে কেউ একজন দেখে বলতেছে তুমি তো অনেক ভালো গাও, মানে এই যে ব্যাপারটা, একটা ড্রিম কাজ করতো। আর ওই সময়টাতে কয়েকটা মানুষের নাম বলি, সেটা হলো যে পথিক নবী ভাই, টিএচিতে যখন আড্ডা মারতাম, মার্জুক রাসেল ভাই, ওনাদের সংস্পর্শে থেকে
মানে আরো বেশি ভালোবাসা এই মানে মিউজিক। শিল্প মনায় যে জি, একটা জি, জি। ভাবনা, জি। শিল্পী হিসেবে বেড়ে ওঠার জন্য যে একটা চিন্তা ভাবনা সেই সময়টা তৈরি হয়েছিল। আমি ব্যান্ডের কথা জানতে চাইছিলাম, জি, কিভাবে এখন তৈরি করলেন? ব্যান্ডের যে ব্যাপারটা, রিঙ্কু আমার খুব কাছের সিনিয়র ফ্রেন্ড। আচ্ছা। রিঙ্কুর সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেল যে কোনো ভাবে, এটা আমি Close up on এর ক্লোজ আপ রিঙ্কু? অনের রিঙ্কু, হ্যাঁ। আচ্ছা। ওর সাথে না সেশন প্লেয়ার হিসেবে বেশ ভালো সম্পর্ক বাজাচ্ছি, আড্ডা মারতেছি। এই যে গামছা পলাশ, কিশোর পলাশ, আমরা একসাথে টিএসসিতে আড্ডা মারতে মারতে প্ল্যান হলো যাই আমরা একটা ব্যান্ড করে কিছু করি। তখন আমরা একটা লাইন আপ করলাম, সন্ন্যাসী। তখন আমরা একসাথে করলাম। যদিও সেই সন্ন্যাসী ব্যান্ডটা খুব বেশি দিন খুব না, বেশি আসলে দিন না, দীর্ঘায়িত হ্যাঁ, আসলে হয়নি। আমি বলি মানে আর যে যার কাজের চাপে আসলে যে যার- ব্যস্ত হয়ে যায়। জি, একটু জি, জানতে জি। চাইবো প্রথম মৌলিক গান বা অ্যালবাম সম্পর্কে, কারণ হ্যাঁ। আপনার দুটি অ্যালবাম আছে। জি, একটু জি। ছোট করে মৌলিক যদি গানের যে বলতেন। ব্যাপারটা হলো, ওই যে পলাশের মাধ্যমে আমার পরিচয় হয় সোলস ব্যান্ডের কিবোর্ডিস্ট মীর মাসুম ভাই। উনি আমার আরেকজন ব্যাপার। আমি হঠাৎ করে মাসুম ভাই এখানে আড্ডা মারতেছে, আমাকে এক মিঠু ভাই নামে এক বড় ভাই ফোন দিল নিপুর মাধ্যমে, হ্যাঁ। যে আমাদের আরেক বন্ধু ক্লোজ এখন রাজীবের জন্য একটা গান বানাতে হবে। আচ্ছা। আমি আমার আগে থেকে টুকটাক সুর টুর করি, ওইভাবে আসলে রাজীবের জন্য গানটা করতে চাই, রাজীব গাইতে পারলো না, আমার প্রথম গান হয়ে গেল। মাসুম ভাই বললো যে আচ্ছা। তুই অ্যালবামটা করে ফেল, এই বাহ। ফার্স্ট অ্যালবাম নিয়ন আলো। তারপর তো অসংখ্য গান আপনার এখন পর্যন্ত জি, করা জি, জি, হয়েছে, জি। এবং এখনো নিজের জন্য গান লিখছেন, সুর করছেন, সঙ্গীত পরিচালনা করছেন, আবার অন্যদের জন্যও কাজ করা জি, জি, হচ্ছে। জি। আমরা প্রত্যাশা করি আপনার গানের সাথে এই যাত্রা যেন সামনের দিনগুলো তার অনেক বেশি সহজ হয়, সুন্দর হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, খুব ভালো থাকবেন সবসময়। হ্যাঁ, থ্যাংক ইউ। আর আপনারাও ভালো থাকবেন। আর আমি সবাইকে বলবো, সবাই ভালো গানের সাথে থাকবেন, বাংলা গানের সাথে থাকুন। অবশ্যই। আর বাংলা গানের ইতিহাস এবং ঐতিহ্যটা অনেক সমৃদ্ধ। জি। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।